জাতপাত বা ধর্ম এগুলো নিয়ে আমরা কখনো রাজনীতি করি না। ব্যক্তিগতভাবে আমি করি না, আমার দলও এগুলো করে না। ৫ই আগস্টের পরে কেউ ধারণা দেওয়ার চেষ্টা করে বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। খুবই ভয়ঙ্কর কথা। এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আমরা মনে করি। মানুষ এতদিনের যোগ্য নেতা খুঁজে পায়নি, তাদের মানুষ তারা খুঁজে পায়নি। আমি এখন দেখছি মানুষের মধ্যে যে বিপুল আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা, তারা আমাকে গ্রহণ করছে, ভালোবাসছে। কারণ মনে করছে যে তারা একজন ভালো নেতৃত্ব, ভালো মানুষ পেয়েছে, যাদের মাধ্যমে ভাঙ্গা বা ৪ আসনের উন্নয়ন হবে। সেই জন্যে তারা আমাকে গ্রহণ করছে। এখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ একটা ছিল, এখানে ২টা আওয়ামী লীগ ছিল, এখানে বিএনপি করা খুবই দুরূহ ব্যাপার, এটা সত্য। কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, গ্রাজুয়ালি চমৎকারভাবে উন্নতি হচ্ছে এবং মানুষ ছুটে আসছে। এর আগে যারা এমপি হয়েছে এখানে এরকম আছে, শরীয়তপুর থেকে এসেছে, মাদারীপুর থেকে এসেছে, কিন্তু আমি তো ফরিদপুর জেলার মানুষ। না, এটা ভালো লাগে অবশ্যই। দলের একটা মনোনয়ন, দীর্ঘদিন পরে একটা নির্বাচন হচ্ছে। কার্যত ২০০১ সালের পরে তো আমরা আসলে ভালো কোনো নির্বাচন পাইনি। এই নির্বাচনের জন্য তো অনেক আত্মত্যাগ করতে হয়েছে, অনেক ধরনের লড়াই সংগ্রাম করতে হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আমাদের সংগ্রাম, এই সংগ্রামে অনেক সহযোদ্ধা বন্ধু আমাদের আত্মাহুতি দিয়েছেন, অনেকে আর ফিরে আসেন নাই, গুম হয়ে গেছেন। তো এই নির্বাচনটা সেই জন্য দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য। সেই নির্বাচনে আমাকে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণমানুষের দল, এবং আমি দীর্ঘদিন রাজনীতি করি। আমার ছাত্র রাজনীতি থেকে শুরু, প্রত্যেকটা এলাকায়, জেলার প্রত্যেকটা এলাকার যুবক, তরুণ বা নেতৃত্ব যারা করে, সমাজ সেবক বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকের সাথে আমার সম্পর্কই ছিল। এই দলে এই দীর্ঘ ৩৯ বছরে পদার্পণ করেছে আমার রাজনৈতিক জীবন। ছাত্র রাজনীতি থেকে এসে জাতীয় রাজনীতি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, নির্বাহী কমিটির, এখন কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এর মধ্যে অনেক চড়াই উতরাই, লড়াই সংগ্রাম, এর মধ্যে অনেক দুঃখ বেদনা, আনন্দ, হাসি কান্না, সব কিছু মিলিয়েই এই রাজনীতির একটা অভিজ্ঞতা আর কি, দীর্ঘ অভিজ্ঞতা। কখনো এই অভিজ্ঞতা শেয়ার করলে মানে বেদনা হতে হবে, আবার কখনো এর মধ্যে ভালোবাসা, আনন্দ বা কি বলে মানুষের যে কি সমর্থন, এটা অভিভূত হবার মতো ব্যাপার। তো আমাদের যেটা পরিকল্পনা, প্রথমত যে ফরিদপুরে বিভাগ হতে হবে। হ্যাঁ, গোপালগঞ্জে বিভাগ করা যাচ্ছে না, ফরিদপুর মানুষ হয়তো খুশি উঠবে বা আন্দোলন, সেই জন্য ফরিদপুরে বিভাগ হয়নি। ভাঙ্গা একটা ট্রমা সেন্টার খুব প্রয়োজন, ভাঙ্গা ট্রমা সেন্টার, কারণ দুর্ঘটনাপ্রবণ এলাকা, সাংঘাতিক। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ বেঘরে প্রাণ হারায়। তাৎক্ষণিক চিকিৎসার জন্য একটা আধুনিক মানের ট্রমা সেন্টার ভাঙ্গা সময়ের দাবি, এটা করব। আর আরেকটা প্রয়োজন আমরা ফিল করছি যে ভাঙ্গায় একটা স্বতন্ত্র আলাদা মেডিকেল কলেজ আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এই জন্যে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে সরকার থেকে যাতে একটা মেডিকেল কলেজ আমরা ভাঙ্গায় করতে পারি, করবো। একটা ইপিজেড শিল্পায়ন নাই ভাঙ্গায়, হাইওয়ে আছে, একটা পদ্মা ঢাকা মাওয়া হাইওয়ে একটা হয়েছে, শুধুমাত্র ফরিদপুর বা ভাঙ্গা আমাদের ৪ আসনের জন্য না, এটা ২১টা জেলার জন্য হয়েছে। তো এটা হয়তো যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে ঢাকার সাথে ফরিদপুরের, কিন্তু আভ্যন্তরীণভাবে ভাঙ্গার মানুষ খুবই অভাবগ্রস্ত, বেকারত্ব, তীব্র হাহাকার, মাদকাসক্তি সাংঘাতিক। তো সেই জন্য ভাঙ্গায় সরকারি বেসরকারি শিল্পায়ন লাগবে, একটা ইপিজেড করবো, এবং প্রাইভেট সেক্টরকে কীভাবে উৎসাহিত করা যায় এখানে সেটা আমরা করব। মাদকের ভয়াবহ থাবা, সেই থাবা থেকে মানুষকে কীভাবে আপনার রক্ষা করা যায়, যুব সমাজকে কীভাবে রক্ষা করা যায়, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা। আমরা তো ওই কথার ছলচাতুরি বা একেবারে বাংলাদেশকে দুধার মধুর সাগরে ভাসিয়ে দিতে পারবো, বিষয়টা এরকম না। আমাদের দীর্ঘদিনের এখানে একটা পুঞ্জীভূত অন্যায়, অনিয়ম এর একটা বাস্তবতা, অভাব অনটন একটা বাস্তবতা, সেটা আপনি সুইচ দিয়ে একমাত্র তারেক রহমান রাতারাতি পরিবর্তন করে দিতে পারবেন সেটা না। আপনাকে দেখতে হবে যে আমি কতটুকু সুশাসন দিতে পারলাম। সুশাসনটা সবচাইতে গুরুত্বপূর্ণ, গণতন্ত্র, সুশাসন এবং কল্যাণ রাষ্ট্র। সেটার জন্যে তারেক রহমান সাহেবের যে গ্রাউন্ড ওয়ার্ক, সেই ওয়ার্ক তিনি শুরু করে দিয়েছেন অনেক দিন আগে। আমাদের দল, আমরা প্রথমত এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, এর মধ্য দিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক সুশাসন, এটা আমাদের ৭২-এর বা আমাদের মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা এটা। প্রথমত আপনাকে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে, এর জন্য আপনার ভীষণ লাগবে, এর জন্য আপনাদের কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে হবে, দেশ বিদেশের কানেক্টিভিটি লাগবে। ফরিদপুরে আমরা একটা বিভাগ করব, এটা সময়ের দাবি, ফরিদপুর মানুষের প্রাণের দাবি। ফরিদপুর আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। আমার যে নির্বাচনী এলাকা, সিটি কর্পোরেশন হবে অবশ্যই ফরিদপুরে। আর আমার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা একটা হাইওয়ে অধ্যুষিত এলাকা। তো এই এলাকা একটা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, ২১টা জেলার প্রবেশদ্বার। তো আমাদের পরিকল্পনা হলো ভাঙ্গায়, দেখেন ভাঙ্গায় একটা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। সেই হাসপাতাল বেগম খালেদা জিয়া ২০০২ সালে করেছিলেন। তার আগে এটা ছিল ৩০ শয্যা বিশিষ্ট, এটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৯-৮০ সালে।
এরপরে এই হাসপাতালে কোনো উন্নয়ন হয় না। আমরা যদি ক্ষমতায় যাই, ভাঙ্গা এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন করব এবং এটাকে 100 শয্যা উন্নীত করব। এটা আমাদের প্রায়োরিটি, অঙ্গীকার। ইনশাল্লাহ এটা আমরা করব। যে তারুণ্য তিমির বিদারী, সে আলোর দেবতা। রঙের খেলা খেলিতে খেলিতে উদয়, রঙের খেলা খেলিতে খেলিতেই তাহার অস্ত। এটা কাজী নজরুল ইসলাম বলেছিলেন। তরুণ ছাড়া, যুবক ছাড়া পৃথিবীর কোনো মহৎ অর্জন হয় না। আবার ধ্বংসাত্মক কিছু বললে সেটাও তরুণরাই করে থাকে। শ্রীলঙ্কা, ফিলিপিন তারা যেভাবে করছে, আমরা সেই তালে এগিয়ে যেতে পারছি না। তো সেইভাবে আমাদের তরুণদেরকে তৈরি করে দেয়, আমাদের বিশাল তারুণ্যের শক্তি এবং গোষ্ঠী, এই শক্তিকে কার্যত যথাযথভাবে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, প্রযুক্তিতে তৈরি করে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। আজকাল প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কলে কারখানায়, চাকরি ক্ষেত্রে, সব জায়গায় চ্যালেঞ্জিং জব। নারীরাই চ্যালেঞ্জকে কিন্তু ধারণ করছে, গ্রহণ করছে সর্বক্ষেত্রে। কোথাও কোথাও নারীরা খুব ভালো ভূমিকা পালন করছে, সফল হচ্ছে। তবে এইবার আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য একটা মহাপরিকল্পনা আমাদের আছে। পরিকল্পনাটা হলো এরকম যে, আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের নির্বাচনী ইশতেহারে সম্ভব করে এটা দিবেন। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা ব্রেন চাইল্ড, উনি এটা আবিষ্কার করেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন এবং উনি বলছেন যে আমরা ফ্যামিলি কার্ড করে দেবো। ফ্যামিলি কার্ড মিনস প্রত্যেকটা পরিবারের নারী অভিভাবক যিনি থাকবেন, তার নামে এই কার্ড থাকবেন এবং যাদের প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে ন্যূনতম একটা প্রণোদনা, তার মাসের 5 দিনের বাজার খরচ অন্তত এই নারীর মাধ্যমে আমরা যাতে তার সংসারে পৌঁছে দিতে পারি, সেই জন্যে একটা অ্যাপস তৈরি করে আমরা এই কার্ড করবো। এবং নারীদের জন্য, এর কারণ যে নারীরা উপার্জন করতে পারে না, সেই জন্য নারীরা পিছনে থাকে। মধ্যবিত্ত, উচ্চবিত্ত যারা শ্রেণী, তারা কৃষকের রক্ত শোষণ করে খায় একরকম, কিন্তু কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মানে বাংলাদেশের কৃষি খাত কৃষককে যদি ভালো রাখা না যায়, তাহলে বাংলাদেশ ভালো থাকে না। সেই জন্যে আমরা কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। তো এই জন্য আমাদেরও কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আমার এরা প্রতিদ্বন্দ্বী সবাই ভালো মানুষ, সকলেরই অধিকার আছে রাজনীতি করবার। আমার এলাকার মানুষই বিচার করবে কে যোগ্য প্রার্থী। হ্যাঁ, শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, রাজনীতিতে বা কারা ভূমিকা, কিনি ভালো ভূমিকা রাখতে পারবেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে, তারা বলবেন। তাদের সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি আশাবাদী। তারেক রহমান তো ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন, দ্রুতই আসবেন, ওনাকে আসতে হবে। একটা প্রেক্ষাপটে সেখানে ছিলেন দীর্ঘদিন, আপনারা সকলেই জানেন, রাজনৈতিকভাবে নির্বাসিত অবস্থায় ছিলেন, ওনার নামে অনেকগুলো মামলা ছিল, ওনার একটা জীবন সংকটের মতো অবস্থা একসময় গিয়েছে। তো আল্লাহ রহমতে দেশ এখন স্বাধীন হয়েছে, উনি অচিরেই দেশে আসবেন, উনি নির্বাচন করবেন, উনি ঘোষণা দিয়েছেন। বরং আমার এলাকাটাই সবচেয়ে সেন্সিটিভ এলাকা, যেখানে 2টা আওয়ামী লীগ ছিল। বিএনপির লোকদেরকে, যারা জন্মগত বিএনপি, তাদেরকেও নানান ধরনের ছলে বলে কৌশলে প্রেশার দিয়ে ট্র্যাপে ফেলে তাদেরকে আওয়ামী লীগে নেওয়া হয়েছিল। তারা হয়তো ফেরত আসছে, কিন্তু দলীয় পদে কেউ এখনো পুনর্বাসন হননি। ওখানে কি হয়েছে আমি জানি না, বৃহৎ কমিটি, আমি নিশ্চয়ই বিষয়গুলো খবর নেব, খবর নিয়ে আমরা যাচাই বাছাই করব। আরেকটা ছোট্ট প্রশ্ন, তারেক রহমান শোনেন, তারেক রহমান একটা বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি একা ওনার সিদ্ধান্তে চলতে পারেন না, দলের সিদ্ধান্তে তাকে চলতে হয়। তারপরে ওনার একটা পরিবার আছে, তাদেরও মতামত থাকতে পারে। তারেক রহমান তো ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন, দ্রুতই আসবেন, ওনাকে আসতে হবে। একটা প্রেক্ষাপটে সেখানে ছিলেন দীর্ঘদিন, আপনারা সকলেই জানেন, রাজনৈতিকভাবে নির্বাসিত অবস্থায় ছিলেন, ওনার নামে অনেকগুলো মামলা ছিল, ওনার একটা জীবন সংকটের মতো অবস্থা একসময় গিয়েছে। তো আল্লাহ রহমতে দেশ এখন স্বাধীন হয়েছে, উনি অচিরেই দেশে আসবেন, উনি নির্বাচন করবেন, উনি ঘোষণা দিয়েছেন। এখানে নানান ধরনের বিষয় আছে, তার মানে কৌশলগত রাজনৈতিক ব্যাপার। আমরা যদি মনে করি যেমন সময় তাকে আমরা দেশে আনতে চাই, যখন তার এই আগমনকে কেন্দ্র করে যে একটা জাগরণ হলো, সেটা আমার নির্বাচনের জন্য একটা ইতিবাচক ফল বয়ে আনবে। হ্যাঁ, তারপরে তার নিরাপত্তার অনেকগুলো ব্যাপারও আছে। তারেক রহমান, উনি তো আমার মতো কোনো মানুষ না, বা আপনার মতো কোনো মানুষ না। ওনাকে চিন্তা করা হয় যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। জাতীয়, আন্তর্জাতিক নানান ধরনের মানে কি বলে ইসের মধ্যে তিনি, সার্চ লাইটের মধ্যে তিনি আছেন। অতএব তিনি আসবেন না এমন তো না, আর তার কারণে কোনো কাজও ঠেকে নাই। তিনি যখন আসবেন, উপযুক্ত সময়, দ্রুততম সময় আসবেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার এই আগমনটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জয়যাত্রার যে একটা মানে কি বলে স্রোত, সেই স্রোতই বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে।